ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপির বাবা প্রসন্ন একটা পলিসির কোম্পানিতে জব করতেন। সেখানে অনেক লোকের পলিসির অনেক ধারের দায়ে ঝাঁপির বাবা প্রসন্ন জঙ্গলের বড় বটগাছটাতে গিয়ে গলায় দড়ি দিতে চান এবং ঝাঁপি ও দীপ প্রসন্নকে খুঁজে পায় এবং দীপ তার বাবা, দামুদা, নীলু ও জয়কে ডাকলে চিৎকার শুনে পাড়ার সবাই জঙ্গলে বড় বটগাছটার সামনে সবাই জড়ো হয়। পরবর্তীতে ঝাঁপি ও দীপ প্রসন্নকে বাড়িতে নিয়ে আসে এবং পাড়ার লোকজন এটাই বলাবলি করে যে আমাদের টাকা না দিয়ে আমরা কোনো মতেই প্রসন্নকে মুততে দেব না। পরের পাটে আমরা ঝাঁপিদের বাড়িতে দেখতে পাই ঝাঁপির বাবা প্রসন্নকে দেখে ঝাঁপির মা ও সবাই মিলে খুব কান্নাকাটি করে এবং নীলু বলে কাকা জঙ্গলের বড় বটগাছটাতে গলায় দড়ি দিতে গেছিল। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই গ্রামের সবাই ঝাঁপিদের বাড়িতে আসে এবং প্রসন্নকে বলে তুমি তো মরে গিয়ে শান্তি পেতে, কোনো ঝামেলা থাকতো না, কিন্তু আমাদেরকে বাঁচাতে আমাদের টাকা না দিয়ে তুমি মরতেও পারবে না। তোমাকে মরতে হলে এখন আমাদের অনুমতি নিতে হবে, কেননা আমাদের অনেকগুলো টাকা তোমার কাছে আছে। আমরা সুদসহ সেই টাকা ফেরত চাই, আমাদের অনেক কষ্টের টাকা ওগুলো। তখন দামুদার রেগে গিয়ে বলে তোমরা কি মানুষ নাকি পশু? দেখছো ছেলেটা মরার পথ থেকে ঘুরে এসেছে, তারপরও এখন ওর সামনে কেন এসব বলছো? তোমরা কি তাকে মেরে ফেলতে চাও? এদিকে ঝাঁপি জিজ্ঞেস করে তোমরা বাবার কাছে কত টাকা পাও? তখন পরিকাকা বলে আমাদের সুদসহ ৮০ লক্ষ টাকা পাই। ঝাঁপি তখন আগে পিছে না ভেবেই পরিকাকাকে বলে দেয় আমাকে তোমরা ২ বছর সময় দাও, আমি তোমাদের সব টাকা ফেরত দিয়ে দেব। তখন পরিকাকা এবং বাকিরা সবাই খুব অবাক হয় এবং পরিকাকা বলে ঝাঁপিমা তোর সব বড় বড় কথা এখন কাজে আসবে না। তখন ঝাঁপি বলে আমি তোমাদের মিথ্যে আশ্বাস দিচ্ছি না, আমি সত্যি কথা বলছি। তোমাদের পলিসি পূর্ণ হতে ২ বছর সময় লাগতো, অন্তত সেই ২ বছর সময়টা আমাকে দাও, আমি তোমাদের সব টাকা ফিরিয়ে দেব। এখন তোমরা এখান থেকে যেতে পারো। গ্রামের সবাই চলে যাওয়ার পরে ঝাঁপির মা ঝাঁপিকে জিজ্ঞেস করে তুই না ভেবে কেন ওনাদের কথা দিলে? তখন ঝাঁপি বলে আর কিছু করার ছিল না মা। এরপর ঝাঁপি দিয়াকেও তার মাকে বলে বাবাকে ভিতরে নিয়ে যাও। অন্যদিকে আমরা দেখতে পাই সবাই চলে যাওয়ার পরে দীপ বলে আমি কিন্তু কাকিমার সাথে একমত, তুই এত টাকা কোথায় পাবি, তাও ২ বছরের মধ্যে? তখন ঝাঁপি বলে আমাকে ব্যাংক হয়ে উঠতে হবে। একটু পরেই ইঙ্কা দীপকে ফোন করে বলে তুমি এখনো বাড়িতে আসছো না কেন, সবাই তো চলে এসেছে। দীপ ঝাঁপিকে আর কিছু না বলে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে দীপ রাস্তায় যেতে যেতে ইঙ্কাকে বলে ঝাঁপি আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি এখনই ঝাঁপিকে উত্তরটা দিয়ে বাড়ি ফিরছি, তুমি এখন ফোনটা রাখো। পরবর্তীতে দীপ আবার ঝাঁপির বাড়িতে যায় এবং ঝাঁপিকে বলে তুই তো নিজেই বলেছিলিস বড় স্বপ্ন দেখার আগে যদি ভয় না পাই তাহলে সেটা কিভাবে বাঁচতে বারণ করব? আমি জানি তুই সেটা পারবি, বিশ্বাস আমার আছে। পরের পাটে আমরা দেখতে পাই ইঙ্কা তার মাকে ফোন করে বলে আমি যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। নিজের বিয়েটা ভেঙেছে, এমনকি তার বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, আবার দীপকে প্রপোজও করেছিল। তখন ইঙ্কার মা বলে তুমি কি ওই গাইয়া মেয়েটাকে ভয় পাচ্ছ? তখন ইঙ্কা বলে তুমি জানো না মা, মেয়েটার মধ্যে কেমন অদ্ভুত শক্তি আছে, জানি না ও কিভাবে সবাইকে জয় করে নেয়। পরবর্তী পাটে আমরা ঝাঁপির বাড়িতে দেখতে পাই ঝাঁপি তার বাবাকে ওষুধ দেয় এবং বলে বাবা তুমি ওষুধটা খেয়ে নাও, না হলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে, আমাদের তো সবার সাথে লড়াই করে বাঁচতে হবে। ঝাঁপি আলমারি খোলে আর বলে আমি তোমার সমস্ত হিসেব নিকাশ করে দেখি কতটা পরিশোধ করা যায়। কাগজপত্রগুলো খুলে দেখতে ঝাঁপি দেখতে পায় তার বাবার অ্যাকাউন্টে শুধু ৮,০০০ টাকাই পড়ে আছে। তখন ঝাঁপি খুবই চমকে ওঠে আর বলে এই ৮,০০০ টাকা দিয়ে আমি কিভাবে ৮০ লক্ষ টাকা পরিশোধ করব? ঠিক তখনই ঝাঁপির জেঠু দামুদা এসে বলে তোদের জেঠু থাকবে, এত চিন্তার কিসের? এরপর জেঠু বলে আমি হয়তো তোদের ৮০ লক্ষ টাকা দিতে পারবো না, তবে আমার কাছে ৩০ লক্ষ আছে, সেগুলো আমি দিতে পারবো। ঝাঁপির বাবা কিছু বলতে যাবে, তখনই ঝাঁপি বলে জেঠু আমরা এই টাকা নিতে পারবো না, তুমি প্লিজ মন খারাপ করো না, যদি আমরা এই টাকাগুলো নিয়ে থাকি
তাহলে হয়তো তোমাদের সাথে আমাদের ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আর আমরা সেটা কখনোই চাই না। শেষ সিনে দেখানো হয় ঝাঁপির মা ঝাঁপিকে জিজ্ঞেস করে, উনি আমাদের সাহায্য করতে চাইল, তুই কেন না করলি? তখন ঝাঁপি বলে, মা, এমনিতেই আমাদের অনেক ধার দেনায় ভরপুর। এখন যদি ওনার থেকে ওই ধারগুলো নিই, তাহলে বুঝতে পারছো ৩০ লক্ষ টাকার সুদ কত টাকা হবে। তখন ঝাঁপির মা বলে, পরের টাকা বাদ দিলাম, কিন্তু আমাদের সংসার চলবে কিভাবে? আগামী পর্বে আমরা দেখতে পাবো ঝাঁপিকে রাস্তায় দেখে সবাই বলতে থাকে, একটা চোরের মেয়ে আমাদের সব টাকা চুরি করে এখন মরতে বসেছিল। তখনই দীপ এসে বলে, তুমি রাস্তায় ওদের কাছে কেন কাজ চাইতে গেছো? তখন ঝাঁপি বলে, এমনিতেই আমাদের অনেক ধার, এর মধ্যে সংসার চলবে কিভাবে? এরপর দীপ বলে, তুমি আমাদের কোম্পানিতে কাজ করবে, আমাদের একজন ভালো অ্যাকাউন্টিং লাগতো। এদিকে ঝাঁকি মনে মনে ভাবে, এত কিছুর পরও দীপদা আমাদের পাশে এসে দাঁড়ালো।